জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা। তিনি যে নেতৃত্ব আমাদেরকে দিয়ে গেছেন সেটা আমরা সবসময় স্মরণ করি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পর আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ১০১তম জন্মবার্ষিকী আমরা পালন করছি। বিগত ১ বছর ধরে আমরা মুজিব বর্ষ পালন করছি তার প্রতি শ্রদ্ধা রেখে। বঙ্গবন্ধুকে আমরা সবসময় বলে আসছি, বলে থাকি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এবং যথার্থ কারণেই বলে থাকি। তাকে এই জন্য আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলি, যেহেতু তিনি আমাদের দেশকে শুধু স্বাধীনতাই দেননি, তিনি একটি দেশ তৈরি করে গেছেন। আমাদের যে জাতি দেশ যেটা আমরা বোঝাই, নেশন স্টেট বলতে যা আমরা বুঝি, সেটা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। এবং তার রাজনীতি যদি আমরা দেখি, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেটা কিন্তু এখনও অতুলনীয় রয়ে গেছে আমাদের এই উপমহাদেশে। আর যদি পৃথিবীর সাথে অন্যান্য নেতাদের তুলনা করি, সেখানে দেখা যাচ্ছে তিনি যেভাবে রাজনীতি করেছেন, কখনো বিন্দুমাত্র তিনি পিছু পা হননি। জনগণের কথা সবসময় বলেছেন, এবং জনগণের কথা বলতে গিয়ে তিনি বারবার কারাগারে গিয়েছেন, বারবার তার বিচার হয়েছে। ২ বার তিনি মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন, একটা আগরতলা মামলার সময়, আর একটা ১৯৭১ সালে যখন আমরা তার নেতৃত্বে, তার আদর্শে, তার নির্দেশ অনুযায়ী আমরা যখন মুক্তিযুদ্ধে লিপ্ত ছিলাম, তখন তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। সেখানেও তার বিচার করা হয়েছিল, ফাঁসির রায় দেওয়া হয়েছিল। তারপরও তিনি মাথা নত করেননি। মাথা নত করেননি এই কারণে যে তিনি সবসময় তার রাজনীতিতে জনগণকে সম্পৃক্ত করেছেন। তার রাজনৈতিক হাতিয়ার, তার রাজনৈতিক যে ফিলসফি যদি আমরা বলি, সেটা কিন্তু জনগণের সাথে সম্পৃক্ত। তিনি সবসময় জনগণের কথা ভেবেছেন। এবং আমাদের এটাও মনে আছে যে ১৯৬৮ সালে যখন আগরতলা মামলা প্রথম দিন শুরু হয়, তখন তিনি সেই আদালতে, ভরা আদালতে তিনি বলেছিলেন, পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশে থাকতে হলে শেখ মুজিবুর রহমানের সাথে কথা বলতে হবে। এবং হয়েছেও তাই। বাংলাদেশ যে রাষ্ট্রটি, বাংলাদেশের নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। আমরা সেটাই দেখেছি সবসময়। তিনি তার রাজনৈতিক জীবনে সেই ছাত্র অবস্থা থেকে ৪০-এর দশকে তিনি যখন মুসলিম লীগের, অল ইন্ডিয়া মুসলিম লীগের আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, সম্পৃক্ত হয়েছিলেন পাকিস্তান আন্দোলনে, সেই ব্যক্তিকে আমরা দেখেছি পাকিস্তানের সময় বাঙালির গণতান্ত্রিক অধিকার নিয়ে ব্যস্ত থাকতে। আরেকটি যেটি বিষয় আমরা দেখা যায় বা আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর জীবনে তিনি শুরু করেছেন, তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তার নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে। সোহরাওয়ার্দী সাহেবকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, একদম শেষ দিন পর্যন্ত শ্রদ্ধা করেছেন। তার গুরু হিসেবে তিনি স্বীকার করেছেন, তার মেন্টর হিসেবে সবসময় তিনি স্বীকার করেছিলেন। তারপরও এই শেখ মুজিবুর রহমান, যুবক শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকে যদি আমরা ধরি, দেখা যাবে যে তিনি ধাপে ধাপে কিন্তু সেই যেই সাম্প্রদায়িক মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, সেই সাম্প্রদায়িকতা থেকে তিনি বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে তিনি অসাম্প্রদায়িক মুজিবে পরিণত হয়েছেন। সর্বশেষ তিনি বঙ্গবন্ধু, বাংলার বন্ধু, এই উপাধি তাকে আমরা দিয়েছি, আমাদের জাতি দিয়েছেন। কেন দিয়েছি? যেহেতু তিনি একমাত্র নেতা যে আমাদের যে স্বার্থ, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, এগুলো তিনি সবসময় বজায় রেখেছেন। যেখানেই গিয়েছেন, দেশের ভেতরে, দেশের বাইরে, সবসময় তিনি আমাদের কথা বলেছেন। আর তার একটা বিশেষ দিক ছিল, বঙ্গবন্ধু কিন্তু অন্য রাজনীতিবিদদের তুলনায় বেশ ভিন্নতর ছিলেন। এবং তিনি গ্রামে গ্রামে গিয়েছেন, প্রত্যেক গ্রামে গিয়েছেন, প্রত্যেক জেলায় গিয়েছেন, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক কাউন্সিলে তিনি গিয়েছেন। এবং তিনি যার সাথে দেখা করেছেন, বহু বছর পর, ২০ বছর পর, ২৫ বছর পর, ৩০ বছর পর,
সেই ব্যক্তির নাম তিনি মনে রেখেছেন, চেহারা তিনি মনে রেখেছেন। এইটা হলো তার গুণাবলী। এবং যদি আমরা তার যে কূটনৈতিক কৌশল দিকে আমরা দেখি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি যে কূটনীতি যে তিনি আমাদেরকে দিয়ে গেছেন, তাতেও দেখা যাচ্ছে তিনি প্রত্যেক রাষ্ট্রের সাথে বন্ধুত্বর সম্পর্ক তিনি বজায় রেখেছেন। এবং কখনো তিনি এটা বলেননি যে যে বাংলাদেশের সম্পর্ক কোনো দেশের সাথে রাখতে হবে না, বা না রাখলেও কেন রাখতে হবে না, এটা তিনি কখনো বলেননি। এই যে তার প্রজ্ঞা, তার যে ইন্টেলেকচুয়াল ব্রিলিয়েন্স, যেটা বলি বঙ্গবন্ধুর ব্যাপারে, তার সেই কারণেই আমরা কিন্তু এই দেশটাকে পেয়েছি। আর সবচেয়ে মূল্যবান যে দিকটা ওনার ছিল ওনার রাজনীতিতে ছিল, সেটা হলো তিনি কখনো কারো সামনে মাথা নত করেননি, কখনো তার রাজনীতির থেকে তিনি দূরে যাননি, কখনো তিনি আপোষ করেননি। এই যে আপোষহীন নেতা। হ্যাঁ, তিনি গণতন্ত্রে বিশ্বাস করেছেন, তিনি ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করেছেন, তৈরিও করে গিয়েছেন, এবং তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করেছেন। এর পাশাপাশি তিনি কিন্তু এটাও মনে রেখেছেন যে এই সব কিছুর ভিত্তি হবে বাংলাদেশ, এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে যেখানে এই মূল্যবোধগুলি সবসময় বজায় থাকবে। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তো আজ যখন আমরা বঙ্গবন্ধুর কথা বলি, তখন এই বড় মাপের মানুষটির কথা যখন আমরা বলি, তখন এই আদর্শের কথাগুলো, তার যে আদর্শ ছিল, এগুলোর কথাই আমরা বলি। এবং এগুলো এই জন্য বারবার বলি এবং বারবার বলতে হয়, যেহেতু আমাদের পরে যারা এসছেন প্রজন্ম, 1971 সালে আমরা যারা যুদ্ধ দেখেছি, যারা যুদ্ধ দেখেননি কিন্তু বঙ্গবন্ধুর কথা জানেন, শুনেছেন, তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে বঙ্গবন্ধু সম্বন্ধে আরও বেশি জানতে হবে। তিনি যেই নেতৃত্ব দিয়ে গেছেন, তার অধীনে তিনি যে আবার নেতৃত্ব তৈরি করে দিয়ে গেছেন, যেই নেতৃত্ব তার অবর্তমানে, তার নামে, তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মুজিবনগর সরকার গঠন করেছেন, এই দিকগুলো আমরা বিবেচনা করব, সবসময় বিবেচনা করে এসেছি, আরও বিবেচনা করতে হবে। বঙ্গবন্ধুর উপর অনেক বই লেখা হয়েছে, অনেক রচনা লেখা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি মনে করি এখনও অনেক দিক রয়ে গেছে বঙ্গবন্ধুর, যেটা আমরা এখনও আবিষ্কার করিনি। আমাদেরকে ভাবতে হবে, ওনাকে নিয়ে আরও বেশি রিসার্চ করতে হবে। এবং তিনি যে এত বড় মাপের নেতা, এত বড় মাপের বক্তা ছিলেন, জাতির পিতা ছিলেন, জাতির জনক ছিলেন, আমাদেরকে একটা নেশন স্টেট দিয়ে গেছেন, এগুলো জনগণের সামনে, পৃথিবীর সামনে আবার তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি নিয়ে যদি আমরা কথা বলি, আমরা দেখতে পাবো তিনি কিন্তু সর্বত্রই, তিনি বাংলাদেশে ফিরে, পাকিস্তান থেকে যখন ফিরে এলেন 10ই জানুয়ারি 1972 সালে, তখন থেকেই কিন্তু তিনি পররাষ্ট্রনীতি আমাদের কি হবে একটা ধারণা, একটা ব্যাপক একটা নীতি তিনি নিয়েছেন। এবং তিনি দেশে ফেরার আগে লন্ডনে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সাথে দেখা করেছেন, বিরোধী দলীয় নেতা হ্যারল্ড উইলসনের সাথে দেখা করেছেন, এবং দেশে ফেরার পথে তিনি দিল্লিতে শ্রীমতী গান্ধীর সাথে দেখা করেছেন, ভারতীয় সরকারের গণ্যমান্য ব্যক্তি সবার সাথে তিনি কথা বলেছেন। আমরা দেখেছি বঙ্গবন্ধুর আমলে তিনি 3.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন, এবং এই 3.5 বছরে তিনি যেভাবে বাংলাদেশকে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিয়েছেন, জাতিসংঘে গিয়েছেন, এবং আমরা দেখেছি জাতিসংঘে যাওয়ার পূর্বে চীন ভিটো দিয়েছে। তারপরও কিন্তু বঙ্গবন্ধুর প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা এবং কূটনৈতিক প্রজ্ঞা যেটা আমরা দেখেছি, সেটা হলো এই যে তিনি দেখেছেন যে চীন যদিও আমাদের বিরোধিতা করছে, তারপরও তিনি জানতেন যে একদিন না একদিন চীন আমাদের সাথে আসবে, আমাদের সম্পর্ক চীনের সাথে ভালো হবে, সেটা তিনি মনে রেখেছেন। এবং একই সাথে মধ্যপ্রাচ্যে যেমন সৌদি আরবও আমাদেরকে স্বীকৃতি দেয়নি, তারপরও বঙ্গবন্ধু সর্বত্র চেষ্টা করেছেন, রেখেছেন, এবং এমন এই ভাবনা তার এটার মধ্যে ছিল যে আমাদের সম্পর্ক একদিন ভালো হবে, তা হয়েছেও। এবং তিনি বিভিন্ন সম্মেলনে বাদশাহ ফয়সলের সাথে কথা বলেছেন, অন্যান্য নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে পাকিস্তান সরকার কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। কিন্তু যখন
ওআইসি সম্মেলন, ইসলামিক সম্মেলন লাহোরে ডাকা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে, তখন পাকিস্তানের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হলো যে বাংলাদেশকেও, এবং এই উদ্যোগটা নেওয়া হচ্ছে অন্যান্য মুসলিম প্রধান দেশের নেতৃবৃন্দের কারণেই। তারা পাকিস্তানের উপর চাপ দিয়েছেন যে বাংলাদেশে, যদিও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু সেখানে এটা মুসলমান প্রধান দেশ, অতএব এত বড় জনগোষ্ঠী মুসলমানদের তাদেরকে বাদ দিয়ে সম্মেলন করা সম্ভব হবে না বা সমীচীন হবে না। তো তখন আহ্বান এলো যে বঙ্গবন্ধু যেন পাকিস্তানে সম্মেলনে যোগদান করেন। কিন্তু বঙ্গবন্ধু একটি কথা বলেছেন যে পাকিস্তান সরকার আমাদের দেশকে আগে কূটনৈতিক স্বীকৃতি দিতে হবে। একটু মনে রাখতে হবে, 1971-এর পরে পাকিস্তানের সংবিধানে কিন্তু তখনও তথাকথিত পূর্ব পাকিস্তানের কথা লেখা ছিল। তো এই ভিত্তিতে বা এই বিষয় যতক্ষণ পর্যন্ত না কোনো সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর পক্ষে পাকিস্তানে যাওয়া সম্ভব হচ্ছে না বা হতো না। তাই তিনি জোর দিয়ে বলেছেন পাকিস্তান আগে স্বীকৃতি দিবে, তারপরে আমরা বিবেচনা করব যে আমরা লাহোর সম্মেলনে যাব কি না। তো 22শে ফেব্রুয়ারি 1974 সাল পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিল, এবং পরের দিন 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু লাহোরে গেলেন, ইসলামী সম্মেলনে যোগদান করলেন। বঙ্গবন্ধু সবসময় আমাদের দেশের কথা ভাবতেন, আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভাবমূর্তি নিয়ে ভাবতেন, এবং তার নেতৃত্বেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রবেশ করতে পেরেছি। জাতিসংঘ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারপরে জোট নিরপেক্ষ সম্মেলনে তিনি যোগ দিয়েছেন। কমনওয়েলথে তিনি আমাদেরকে নিয়ে গেছেন, যদিও আমরা যুদ্ধ করেছি। পাকিস্তান কমনওয়েলথের সদস্য ছিল, কিন্তু আমরা স্বাধীন হওয়ার পরেও বঙ্গবন্ধু বলেছেন যে আমরাও কমনওয়েলথ সম্মেলনের অংশ হব, কমনওয়েলথ প্রতিষ্ঠানের কমনওয়েলথ যে সংস্থা সেটা আমরা অংশ হব। এবং ইসলামী সম্মেলনে যাওয়ার ফলে, ওআইসিতে যোগদানের ফলে আমাদের ভাবমূর্তি আরব বিশ্বে, মুসলিম বিশ্বে আরও বৃদ্ধি পেয়েছে। তো এই যে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব, তার যে দূরদর্শিতা, তার যে স্টেটসম্যানশিপ, তিনি যে ধরনের রাষ্ট্রনায়ক ছিলেন, সেই জন্য আমরা তাকে সবসময় শ্রদ্ধা করি, গর্ববোধ করি। এবং তিনি কিন্তু, আমি সবসময় বলে থাকি, ইংরেজিতে একটা কথা বলে থাকি, হি ওয়াজ আওয়ার উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড। আমার এখনও মনে আছে 1997 সালে লন্ডনে একটা অনুষ্ঠানে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, তিনি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তো তার সঙ্গে দেখা হলো, আমি নিজে একটু এগিয়ে গিয়ে ওনার সাথে একটু দেখা করলাম এবং হাসতে হাসতে বললাম, ওনাকে একটু স্মরণ করিয়ে দিলাম যে স্যার, আই এম ফ্রম বাংলাদেশ। তিনি আমার দিকে তাকালেন এবং সুন্দর একটা মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, শেখ মুজিবুর রহমানস কান্ট্রি। এই কথাটা শুনে আমার মনটা খুব ভরে গেল। তখন খুব ভালো লাগছিল যে আমি এখানে লন্ডনে আছি, আমাদের হাইকমিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। এক পর্যায়ে আমি তখন মিনিস্টার প্রেস ছিলাম, সেই প্রতিনিধিত্ব করছি। আর আমার দেশের কথা, শেখ মুজিবুর রহমানের কথা, বঙ্গবন্ধুর কথা যখন এডওয়ার্ড হিথকে বললাম, তিনি যখন বললেন শেখ মুজিবুর রহমানস কান্ট্রি, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে।